ভারতের আহমেদাবাদে উড়োজাহাজ দুর্ঘটনায় কোনো আরোহী বেঁচে নেই। এখন পর্যন্ত ৩০ মরদেহ উদ্ধার। ডক্টর ইউনূস সহ বিশ্ব নেতাদের শোক। লন্ডনে ডক্টর ইউনূস তারেক বৈঠকে নির্বাচনের সময় মূল আলোচ্য, বলছেন বিএনপি নেতারা সরকারের তরফেও আসতে পারে কিছু প্রস্তাবনা, ধারণা শরীকদের। প্রধান উপদেষ্টার দিক থেকে নিশ্চয়ই তিনি বেশ কিছু বিষয় তিনি হয়তো অফার করবেন, সংস্কার, বিচার এবং নির্বাচনের মধ্য দিয়ে তারা যেন ক্ষমতা হস্তান্তর করে তারা বেরিয়ে যেতে পারেন। ব্রিটিশ রাজার সঙ্গে ডক্টর ইউনূসের একান্ত বৈঠক। সন্ধ্যায় কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে 2 গ্রামবাসী সংঘর্ষে নিহত 1। ব্রাহ্মণবাড়িয়ায় 2 গ্রুপের সংঘাতে আহত শতাধিক। ঈদের ছুটিতে ঘোরাঘুরি উল্লাস চলছে। অনেকেই ফিরছেন রাজধানীতে। সড়ক রেলের নির্ঝঞ্ঝাট যাত্রা। যাত্রা খুবই ভালো হয়েছে, যাতায়াতের ব্যবস্থা খুবই ভালো, খুবই আরামে বসে আসছি। বাসের ভাড়াটা একটু বেশি নিচ্ছে, ট্রেনের ভাড়া তো ঠিক আছে। ওখানে গিয়ে আমরা অনেকগুলো পার্কে গিয়েছি, গার্ডেনে গিয়েছি, অনেক জায়গায় এসে গিয়েছি, অনেক মজাই হয়েছে। 3 সীমান্ত দিয়ে আজও 77 জনকে পৌঁছেন। বাংলাদেশে প্রমাণ হলে সঠিক চ্যানেলে পাঠানোর আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। নিখোঁজের 1 সপ্তাহ পর রাজধানী সবুজবাগ থেকে ক্ষুদ্র ব্যবসায়ীর 6 টুকরো লাশ উদ্ধার। কোরবানির টাকা লুট করতেই হত্যাকাণ্ড, বলছে পুলিশ। ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হল ভারত। 242 আরোহী নিয়ে লন্ডনের পথে উড্ডয়নের পরপরই একটি হোস্টেলের উপর বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার বিমানটি। এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে 30টি মরদেহ। আরোহীদের কেউই বেঁচে নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উড়োযানটিতে 169 ভারতীয় ছাড়াও ছিল 61 বিদেশি নাগরিক। এদিকে এই ঘটনায় হোস্টেলে থাকা 5 মেডিকেল শিক্ষার্থীরও মরদেহ উদ্ধার করা হয়েছে। চলছে উদ্ধার তৎপরতা। গন্তব্য ছিল লন্ডনের গ্যাটউইক। উড্ডয়নের কয়েক সেকেন্ড পরই যান্ত্রিক ত্রুটির বিষয়ে সতর্ক করতে এয়ার ইন্ডিয়ার 171 ফ্লাইট থেকে জরুরি সতর্কবার্তা পাঠানো হয় কন্ট্রোল রুমে। এর পরপরই হয়ে যায় যোগাযোগ বিচ্ছিন্ন। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে বিকট শব্দে আছড়ে পড়ে বিমানটি বিস্ফোরিত হয় সাথে সাথেই। 242 আরোহী সহ আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে 1:39 মিনিটে উড্ডয়ন করে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি। এর মধ্যে 10 জন কেবিন ক্রু ও 2 জন পাইলট। যাত্রীদের মধ্যে 169 জনই ভারতীয়। বাকিদের মধ্যে 53 জন ব্রিটেনের, 7 জন পর্তুগালের ও 1 জন কানাডার নাগরিক। বিধ্বস্ত হওয়া বিমানটিতে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও। আহমেদাবাদের মেঘানী নগরের একটি আবাসিক এলাকায় প্রায় 800 ফুট উপর থেকে মেডিকেল শিক্ষার্থীদের একটি হোস্টেলের ওপর বিধ্বস্ত হয় বোয়িং 787 ড্রিমলাইনারটি। বিধ্বস্ত হওয়ার পরপরই চারদিকে ছড়িয়ে পড়ে ধোঁয়ার কুণ্ডলী। পুলিশ, ফায়ার সার্ভিস সহ উদ্ধার অভিযান চালাচ্ছে একাধিক এজেন্সি। প্রাথমিক তথ্য অনুযায়ী লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বিধ্বস্ত হয়েছে। বিমানটি মেডিকেল শিক্ষার্থীদের একটি হোস্টেলের উপর বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার 2-3 মিনিটের মধ্যেই পুলিশ ও অন্যান্য এজেন্সি ঘটনাস্থলে পৌঁছেছে। আমি ঘরে ছিলাম, প্রচন্ড জোরে শব্দ শুনতে পাই। পরে বাইরে আসি কি হয়েছে জানার জন্য। আকাশে ধোঁয়া দেখতে পারি। এখানে এসে দেখি ধ্বংসস্তূপ ও মরদেহর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। একে একে মরদেহ উদ্ধার করে নেওয়া হচ্ছে হাসপাতালে। প্রিয়জনদের খোঁজে সেখানে ভিড় করছেন বিমানে থাকা যাত্রীদের স্বজনরা। তাদের আর্তচিৎকারে তৈরি হয় হৃদয় বিদারক পরিস্থিতি। আমার বোনের লন্ডন যাওয়ার কথা, তার ফ্লাইট ছিল 1:10 মিনিটে। এখন শুনতে পাচ্ছি বিমানটি বিধ্বস্ত হয়েছে।
এদিকে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ধারণা দুটি ইঞ্জিনেই আঘাত হানে পাখি, এতে নিয়ন্ত্রণ হারায় পাইলট। দুর্ঘটনা তদন্তে ভারতকে সহায়তার কথা জানিয়েছে ব্রিটেন। ভয়াবহ এই দুর্ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এই বিমান দুর্ঘটনা নিয়ে আরও জানবো। এই মুহূর্তে আমাদের সাথে ভারত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, উদ্ধার কাজ এখন কোন পর্যায়ে রয়েছে? হতাহতের বিষয়ে আনুষ্ঠানিক কোনো কিছু জানিয়েছে কিনা কর্তৃপক্ষ? দেখুন, এখনো পর্যন্ত কিন্তু 204টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং এই 204টি মৃতদেহ তার মধ্যে বিমান যাত্রী যেমন রয়েছে, তেমন যে হাসপাতালের যে হোস্টেল যেখানে ভেঙে পড়েছিল বিমানটি, সেইখানেও তারা রয়েছে, তাদের চিকিৎসা কর্মী, ডাক্তার এরকমও রয়েছে এই মৃতদেহের মধ্যে। এখনো পর্যন্ত সেনাবাহিনী কিন্তু ধ্বংসাস্তূপ সরিয়ে মৃতদেহ উদ্ধার করছে। তবে বিমানে থাকা যাত্রীদের অনেকের কিন্তু দেহাংশ সম্পূর্ণ পুড়ে গেছে, তাদের কোনো অস্তিত্ব বেশ কিছু পাওয়া যায়নি। সেখান থেকে যাদের পাওয়া গেছে আর বাদ বাকি হাসপাতালে যারা ছিলেন চিকিৎসা কর্মী, তাদেরকে এই সব দিনে কিন্তু 204 জনের মৃতদেহ এরা উদ্ধার করতে পেরেছে। বাকিদের এখনো পর্যন্ত হদিশ নেই। এছাড়া যেটা গুজরাট সরকার আমাদের জানাচ্ছে যে গোটা অঞ্চলটা কিন্তু কড়া নিরাপত্তায় যেমন একদিকে ঘেরা হয়েছে, তেমন যে বিমানবন্দর থেকে অর্থাৎ আহমেদাবাদ বিমানবন্দর থেকে যে বিমানটি উড়েছিল তার আগে যে চেক আপ স্লিপ সঠিক জায়গায় তার ফিটনেস থেকে শুরু করে সমস্ত কিছু চেক আপ হয়, সেইগুলো কিন্তু তদন্ত করে দেখছে। অর্থাৎ 3টি উইংস কাজ করছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে গিয়েছেন, তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের অমিত শাহ তিনি রয়েছেন, গুজরাটের মুখ্যমন্ত্রী রয়েছেন, সেখানে রাজ্যপাল রয়েছেন। এছাড়াও কিন্তু বিজেপির যারা উচ্চ নেতৃত্ব তারাও কিন্তু ঘটনাস্থলের দিকে গিয়েছেন। এই যারা এই বিমানে ছিলেন তাদের মধ্যে কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, আমরা বলেছি সাবেক মুখ্যমন্ত্রী, তিনিও মারা গেছেন। এই দুর্ঘটনা নিছক দুর্ঘটনা না কোনো এর পেছনে অন্তর্ঘাতের বিষয় রয়েছে, সেটা তদন্ত করে দেখতে। তবে বিমানের যে ব্ল্যাক বক্স, অর্থাৎ বিমানে যে কি ঘটেছে সর্বশেষ পরিস্থিতি, সেই ব্ল্যাক বক্সের মধ্যে রেকর্ড থাকে, সেইটা উদ্ধারের কাজ চলছে। সেটা উদ্ধার করা গেলে নিশ্চিত হওয়া যাবে যে বিমান সম্পূর্ণভাবে ধ্বংস হওয়ার প্রাক মুহূর্ত পর্যন্ত বিমানের পরিস্থিতি, ভেতরকার পরিস্থিতি কি ছিল বা কি হয়েছে, সমস্ত মানুষের কথোপকথন, পাইলট থেকে শুরু করে কেবিন যাত্রীদের কথোপকথন সেখানে রেকর্ড থাকার কথা। এছাড়া যে এই যে যখন ককপিটে যখন পাইলট ছিলেন তখন তার সঙ্গেও কিন্তু যে এয়ার ট্রাফিকের যে কথোপকথন হয়েছিল সেগুলো কিন্তু এই এয়ার ট্রাফিক কন্ট্রোলে কিন্তু রেকর্ড হয়েছে, সেগুলো কিন্তু শোনা যাচ্ছে, সেগুলো শোনার সুযোগ রয়েছে। সুকান্ত, ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে হয়তো আরও তথ্য জানবার জন্য আসবো আপনার কাছে। ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন বিভিন্ন দেশের নেতারা। এই ঘটনায় শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে পাঠানো এক শোক বার্তায় তিনি এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। দুর্ঘটনার খবর জানার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করে শোক প্রকাশ করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। তিনি জানান, এই ঘটনায় ভারতকে সব ধরনের সহায়তায় প্রস্তুত রয়েছে লন্ডন। এছাড়াও শোক জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। ভারতে বিমান বিধ্বস্তের পর আবারও আলোচনায় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের দুর্ঘটনা। কখনো যান্ত্রিক ত্রুটি, আবার কখনো প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্ঘটনার শিকার হয়েছে বোয়িংয়ের বিভিন্ন মডেল। পরিসংখ্যান বলছে, বিশ্বব্যাপী এখন পর্যন্ত বিভিন্ন ধরনের দুর্ঘটনা ও ফ্লাইট সংক্রান্ত জটিলতায় পড়েছে বোয়িং নির্মিত প্রায় ৬,০০০ বিমান, যাতে প্রাণ হারিয়েছেন প্রায় ১০,০০০ মানুষ। যাত্রী পরিবহনে প্রায় ৫ দশক ধরে বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় বিমানের তকমা বহন করে চলেছে বোয়িং। যদিও এই পথ চলায় বারবার দুর্ঘটনার শিকার হয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি। ভারতে ফ্লাইট 171 বিধ্বস্ত হওয়ার পর আবারও আলোচনায় বোয়িং।
1977 সালে স্পেনের টেনেরিফ বিমানবন্দরে সংঘর্ষে জড়ায় যাত্রীবাহী দুটি বোয়িং। এতে প্রাণ হারান বিমান দুটির পাইলট ও ক্রু সহ মোট 583 যাত্রী। ইতিহাসের অন্যতম ভয়াবহ প্লেন দুর্ঘটনা ছিল এটি। জাপানে বোয়িং বিমানের অভ্যন্তরীণ একটি ফ্লাইট 1985 সালের 12 আগস্ট প্রাণঘাতী একটি দুর্ঘটনার কবলে পড়ে। যান্ত্রিক ত্রুটির কারণে টেক অফের মাত্র 12 মিনিটের মাথায় 524 যাত্রী নিয়ে বিধ্বস্ত হয় উড়োযানটি। 4 জন বাদে প্রাণ হারান সকলেই। এর আগে ব্রাজিলে 2006 সালে দুর্ঘটনার কবলে পড়ে গল এয়ারের বোয়িং 737 মডেলের বিমান। মানাউস থেকে ব্রাসিলিয়া যাওয়ার পথে বিধ্বস্ত হয়ে প্রাণ যায় 154 জনের। মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বোয়িং বিমান 2014 সালে আমস্টারডাম থেকে কুয়ালালামপুর যাওয়ার সময় ইউক্রেন ও রাশিয়ার সীমান্তের কাছে মিসাইল আঘাতে বিধ্বস্ত হয়। এতে নিহত হন বিমানে থাকা 283 যাত্রী ও 15 ক্রুর সবাই। 2018 সালে ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে ছেড়ে যাওয়া একটি বোয়িং বিমান টেক অফের 13 মিনিট পর বিধ্বস্ত হয় জাভা সাগরে। এতে প্রাণহানি হয় বিমানে থাকা 189 জনের সবার। 2024 সালের ডিসেম্বরে ব্যাংককের সুবর্ণভূমি থেকে দক্ষিণ কোরিয়ার মুয়ান যাওয়ার পথে পাখির ধাক্কায় 179 আরোহী নিয়ে বিধ্বস্ত হয় বোয়িংয়ের একটি ফ্লাইট। এতে নিহত হন বিমানে থাকা সবাই। এছাড়াও 2010 সালে ভারতে 158 জন এবং 2022 সালে চীনে প্রাণ যায় 122 জনের। পরিসংখ্যান অনুযায়ী বিশ্বব্যাপী এখন পর্যন্ত বিভিন্ন ধরনের দুর্ঘটনা ও ফ্লাইট সংক্রান্ত জটিলতায় পড়েছে বোয়িং নির্মিত প্রায় 6000 বিমান। এর মধ্যে প্রায় 450 দুর্ঘটনা ছিল প্রাণঘাতী, যেখানে প্রাণ হারিয়েছেন প্রায় 10,000 মানুষ। রেজবানা সাইমা, যমুনা নিউজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কাল লন্ডন সময় সকাল 9টা থেকে 11টার মধ্যে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, এই বৈঠকে নির্বাচনের দিনক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। অন্যদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মনে করেন, এ সময় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও বিএনপিকে বেশ কিছু প্রস্তাব দেওয়া হতে পারে। সাইফুদ্দিন রবিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। ডিসেম্বরে যখন নির্বাচনের দাবি বিএনপির, তখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা করলেন জাতীয় নির্বাচন হবে এপ্রিলের প্রথমার্ধে। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এরপরই সংশয় ছিল অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের ভবিষ্যৎ নিয়ে। 6 তারিখে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কারণে যে নির্বাচনের সময়সীমার উল্লেখ করা হয় সেই ভাষণে এই সাক্ষাৎ হবে কিনা সেটা একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম আমরা। প্রধান উপদেষ্টার অফিস থেকে আবারও সাক্ষাতের বিষয়টি উত্থাপন করা হলে তখন স্থায়ী কমিটির মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেই যে রাজনৈতিক শিষ্টাচার হিসেবে অবশ্যই সাক্ষাৎ করা প্রয়োজন। বিএনপি নেতারা জানান, বিএনপির পক্ষ থেকে এই বৈঠকে সর্বোচ্চ গুরুত্ব পাবে নির্বাচনের দিনক্ষণ। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বিপ্লবী ওয়ার্কার্স পার্টিও মনে করে বৈঠক থেকে ফেব্রুয়ারিকে বিবেচনা করা হতে পারে উপযুক্ত সময়। আলাপ আলোচনা করে তারিখটা পুনর্নির্ধারণ যদি হয় জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির একেবারে প্রথমার্ধে, অর্থাৎ রোজার আগে, আমার মনে হয় না যে এটা নিয়ে বিরোধী দলের কোনো বড় কোনো আপত্তি থাকবে এবং সেদিক থেকে আমি মনে করি বিদ্যমান সংকট উত্তরণের পথটা বরঞ্চ খানিকটা সহজ হবে। এপ্রিলের অতি অবশ্যই আগে হওয়া সম্ভব বা ডিসেম্বরের পরেও যদি রিজনেবল টাইম থাকে সেই জায়গাতেও আসা সম্ভব, সেটা আলোচনার উপরে নির্ভর করবে এবং জাতির প্রত্যাশা এই বৈঠকেই যেন গুরুত্বপূর্ণ বিষয়াদি নিষ্পত্তি হয়। তবে এই বৈঠকে জুলাই সনদের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা দেখছেন না বিএনপির এই নেতা। সালাউদ্দিন আহমেদ জানান, সংবিধান সংস্কার ছাড়া 1 মাসের মধ্যে বাস্তবায়ন সম্ভব এমন ঐকমত্যের সংস্কার ইস্যু চূড়ান্ত হতে পারে বৈঠকে। নির্বাচন অনুষ্ঠানটা কখনো সংস্কার এবং বিচারের সাথে সংশ্লিষ্ট নয়, শুধুমাত্র নির্বাচন সংশ্লিষ্ট যে সমস্ত সংস্কারগুলো করা প্রয়োজন সেগুলো করলেই হবে। তারা আশা করেছেন যে জুলাইয়ের প্রথমার্ধের মধ্যে তারা সনদটা তৈরি করতে পারবেন, সেটা ওইখানে তো আর সমাপ্ত হবে না। ওখানে আলোচনা হতে পারে, সামান্য কয়েকটা বিষয়ে হয়তো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। এই বৈঠক থেকে আমি মনে করি যে প্রধান উপদেষ্টার দিক থেকে নিশ্চয়ই তিনি বেশ কিছু বিষয় তিনি হয়তো অফার করবেন, সংস্কার, বিচার এবং নির্বাচনের মধ্য দিয়ে, যাতে এই সরকার যাতে তারা নিরাপদে বা একটা মর্যাদার জায়গা থেকে তারা যেন ক্ষমতা হস্তান্তর করে তারা বেরিয়ে যেতে পারেন।
সাধারণ জনগণ থেকে বাদবাকি রাজনৈতিক দল প্রত্যেকের দৃষ্টি ইউনুস তারেক বৈঠকের দিকে, যার মধ্য দিয়ে রাজনৈতিক সংকট কিংবা অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির সৃষ্ট দূরত্ব দূর হবে বলে প্রত্যাশা তাঁদের। অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে যে সমস্ত প্রশ্ন উত্থাপিত হয়েছে সেগুলো আমরা পুনরুল্লেখ করব। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। লন্ডন সময় সকাল 11:30টায় বাকিংহাম প্যালেসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তারা দুদেশের সম্পর্ককে আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন। সেই সাথে প্রধান উপদেষ্টার বইয়ের ভূয়সী প্রশংসা করেন রাজা তৃতীয় চার্লস। এরপর বৃহস্পতিবার অধ্যাপক ইউনূস কিং চার্লস দ্বিতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। লন্ডনে বিকেলে ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করার কথা রয়েছে সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের। মূলত মানুষ এবং পরিবেশের মধ্যে শান্তি, টেকসই এবং সম্প্রীতি প্রচারে তার আজীবন প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কারে ভূষিত হবেন তিনি। ব্রিটেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জোনাথন পাওয়েল এর সাথে মিটিং। জোনাথন পাওয়েল আপনারা জানেন যে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যক্তিত্ব। আমাদের রোহিঙ্গা ক্রাইসিস একটা বড় ইস্যু, সেটা নিয়ে আলাপ হয়েছে। বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশন নিয়ে আলাপ হয়েছে। আমাদের যে অ্যাসেট রিকভারি, যে জিনিসটা বারবার আমরা বলছি যে এত বিলিয়ন মানে $234 বিলিয়ন মতো বাইরে চলে গেছে, সেই টাকাটা আমরা কিভাবে রিকভার করব, সেইগুলো বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। তারেক রহমানের দেশে ফেরায় কোনো বাধা নেই। তিনি বাংলাদেশের নাগরিক, চাইলে যে কোনো সময় দেশে ফেরত আসতে পারেন। গাজীপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনটাই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নেই। উনি যে কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ইচ্ছা উনি দেশে ফিরবেন। ওনারা যেই সময় উনি নিজেরে যেই সময় উনি মনে করবেন উনি সেই সময় দেশে ফিরবেন। নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে নরসিংদীতে প্রাণ গেছে একজনের, সংঘাতে আহত হয়েছেন শতাধিক মানুষ। তাদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। নরসিংদীর বেলাবো উপজেলার মাটিয়াল ও চরবেলাবো গ্রামের বাসিন্দাদের মাঝে বুধবার থেকেই উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় সংঘর্ষ। পুলিশ জানায় বুধবার বেলাবো বাজার মাঠে ফুটবল খেলার আয়োজন করা হয়। সেখান থেকে ফেরার পথে মোটরসাইকেল ও ইজি বাইকের সাইড দেয়াকে কেন্দ্র করে মাটিয়াল এবং চরবেলাবো এলাকার দুই যুবকের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে মারামারিতে জড়ায় তারা। এরই জের ধরে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় দুই গ্রামের বাসিন্দাদের মাঝে চলে সংঘর্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এক পর্যায়ে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। সংঘর্ষে আহত হন পুলিশসহ অন্তত 20 জন। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় গুরুতর আহত সাইফুল মিয়া নামে এক যুবকের। তারা বিনা উস্কানিতে পুলিশের লক্ষ্য করে ককটেল এবং তারা এই তাদের দেশীয় অস্ত্র দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে জমি নিয়ে বিরোধের জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হয় শতাধিক গ্রামবাসী। স্থানীয়রা জানায় পাকশিমুল গ্রামের নুরুল আমিন ও মোহাম্মদ রাজীবের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ঘণ্টা দেড়েক ধরে চলে সংঘর্ষ। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। জাহিদ হাসান, যমুনা নিউজ। ঈদের ষষ্ঠ দিনেও জমজমাট কক্সবাজার সমুদ্র সৈকত, লোকে লোকারণ্য পর্যটন স্পটগুলো। উত্তাল সাগরের তীরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। সমুদ্রে নামার সময় সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে সবাইকে। একই চিত্র কুয়াকাটা সৈকতে। শুধু 0 পয়েন্টে নয়, গঙ্গামতি, ঝাউবাগান, সুটকিপল্লী, লেম্বুর বন সহ সবখানেই মানুষের ঢল। মেঘ পাহাড়ের টানে পার্বত্য অঞ্চলে ছুটছে মানুষ। উপভোগ করছেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য। ঘুরে বেড়াচ্ছেন বান্দরবানের প্রান্তিক লেক, মেঘলা, নীলাচল, নীলগিরি, দেবতাখুম, তমাতুঙ্গি, রাজাপাথর সহ পর্যটন স্পটগুলো। নেচারের মধ্যে থাকতে তো সবাই পছন্দ করে। আমি তো এটা থেকে ডিফারেন্ট কিছু না, তো এসে খুব ভালোই লাগছে। প্রথমে সাজেক ভ্যালি গিয়েছিলাম। সাজেক ভ্যালি থেকে আমরা রিসেন্ট ঝর্ণায় আসলাম। আরো কয়েকটা এলাকা দেখা হবে,
দেখার পর আগামীকালে চলে যাব। গার্ডেন ফ্রেশ টেকনোলজির কঙ্কা ফ্রিজে 14 দিনেরও বেশি সময় খাবার থাকে ফ্রেশ। ধীরে ধীরে রাজধানীতে আসতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। যাত্রাপথের ঝুঁকি কমাতে অনেকেই দুদিন হাতে রেখেই ঢাকায় প্রবেশ করেছেন। ছিল না অতিরিক্ত ভাড়া কিংবা যানজটের বিষয়ে তেমন কোনো অভিযোগ। তবে ঈদের 6ষ্ঠ দিনেও রেলপথে ছিল ঘরমুখো মানুষের চাপ। ঈদের আগেই রাজধানীর অধিকাংশ মানুষ নগর ছেড়ে বাড়ির পথে পা বাড়ান, এমনটি ধারণা থাকলেও টানা ছুটির কারণে এবার এই সংস্কৃতির কিছুটা পরিবর্তন হয়েছে চলতি বছর। ভোর থেকেই কমলাপুর রেল স্টেশনে ছিল ঘরমুখো মানুষের চাপ। কেউ ব্যবসায়িক কারণে বাড়ি যেতে পারেননি, কেউ বা শ্বশুর বাড়িতে ঈদ করেছেন, এবার যাচ্ছেন নিজ বাড়িতে। বড় ভাইয়ের বাসা আবার পূর্ব গোরান, তো ওখান থেকে সকালবেলা আসছি, বাড়িতে চলে যাবো আর কি, বেড়ানো শেষ। ঈদে বাসায় যাই নাই, এখানে ঈদ করছি, এই জন্য বাসায় যাইতেছি আর কি। ঈদ ঢাকাতেই করি। ঈদের শেষে দেখা যায় যখন নানু নানা বেঁচে ছিল তখন যাওয়া হতো, এখন অতটা যাওয়া হয় না, কিন্তু এখন কাজের সুবাদে যেতে হচ্ছে। ঘরমুখো মানুষের চাপের পাশাপাশি ফিরতি যাত্রার চাপও ছিল রেল স্টেশনে। চট্টগ্রাম, সিলেট কিংবা রংপুর থেকে ছেড়ে আসা ট্রেনগুলোতে যাত্রীর চাপ ছিল লক্ষ্য করার মতো। শিডিউল বিপর্যয় না থাকার পাশাপাশি টিকিট কালোবাজারি না হওয়ায় ট্রেন যাত্রীদের জন্য ঈদ যাত্রা ছিল সুখকর। ঈদের যাত্রা খুবই ভালো হয়েছে, যাতায়াতের ব্যবস্থা খুবই ভালো, খুবই আরামে বসে আসছি, কোনো সমস্যা নাই। আমরা নরসিংদী থেকে ঢাকা আসছি, এখন আমরা শরীয়তপুর যাবো। আবার ভাড়ার যে একটা বিষয়, অন্যান্য ঈদে মানে ডাবলের চাইতেও ডাবল ভাড়া লাগছিল, তো ওই দিক থেকে আমরা দেখতেছি মানে অনেকটা কম ভাড়া হয়েছে আর কি। না, সব কিছু ঠিকঠাক ছিল আলহামদুলিল্লাহ। বাসের ভাড়াটা একটু বেশি নিচ্ছে, ট্রেনের ভাড়া তো ঠিক আছে। রেলপথের মতো কিছুটা যাত্রীর চাপ ছিল সড়ক পথেও। চট্টগ্রাম, কুমিল্লা ও নোয়াখালী রুটের বাসগুলো যাত্রী বোঝাই অবস্থায় সকাল থেকেই ঢাকায় আসতে শুরু করে। যানজট না থাকায় স্বস্তিতেই রাজধানীতে ফিরতে পেরেছেন বলে জানান বাস যাত্রীরা। অনেক কিছু করেছি, ওখানে গিয়ে আমরা অনেকগুলো পার্কে গিয়েছি, গার্ডেনে গিয়েছি, অনেক জায়গায় এসে গিয়েছি, অনেক মজাই হয়েছে। না, ভাড়া কোনো বাড়তি ভাড়া পাইনি, সবসময় কাউন্টারের যেটা টিকিট ওদের যে রেট থাকে সেই রেটে ভাড়া নিয়েছে সবসময়। আমাদের নির্দিষ্ট ভাড়া থেকে যাওয়ার সময় 100 টাকা বেশি নিয়েছে আমাদের থেকে, আজকে আসার সময় 50 টাকা বেশি। মোটামুটি স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমেই ঈদ সমাপ্ত হয়েছে। হয়তো একদিন রবিবার থেকে আল্লাহর মেহেরবানিতে আবার আগের মতো ঢাকার শহরের চিত্র আমরা দেখতে পাবো। তবে সায়েদাবাদ বাস টার্মিনালের সম্পূর্ণ বিপরীত চিত্র ছিল মহাখালী বাস টার্মিনালে। ফিরতি যাত্রা কিংবা ঘরমুখো মানুষের কোনো চাপই লক্ষ্য করা যায়নি এখানে। কাউন্টার মালিকরা জানান, রাজধানীমুখী মানুষের সবথেকে বেশি ভিড় থাকবে শুক্র ও শনিবার। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। মে মাসে বিভিন্ন দুর্ঘটনায় 658 জন নিহত, 1210 জন আহত হয়েছে, জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনের মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মে মাসের সড়ক দুর্ঘটনার প্রতিবেদন তুলে ধরে সংগঠনটি। এতে বলা হয় 597টি সড়ক দুর্ঘটনায় 614 জন নিহত, 1196 জন আহত হয়েছে। এছাড়া রেল ও নৌপথে 44 জন নিহত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মে মাসে 233টি মোটরসাইকেল দুর্ঘটনায় 256 জন নিহত এবং 201 জন আহত হয়েছে, যা মোট দুর্ঘটনার 39.02%। প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে ঢাকা বিভাগে। 139টি সড়ক দুর্ঘটনায় 148 জন নিহত, 271 জন আহত হয়েছে। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা হয়েছে বরিশাল বিভাগে। 30টি দুর্ঘটনায় 30 জন নিহত ও 44 জন আহত হয়েছে। সন্ধ্যার বাংলাদেশ থেকে আরো একটা বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। আবারও সীমান্ত দিয়ে পৌঁছিন করেছে বিএসএফ। সিলেট, সুনামগঞ্জ ও লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে 77 জনকে এপারে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে হাতীবান্ধায় বাধার মুখে পণ্ড হয়েছে বিএসএফের পৌঁছিন চেষ্টা। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বাংলাদেশি নাগরিকদের প্রপার চ্যানেলে পাঠানো হলে ফেরত নেওয়া হবে। বর্তমানে বিএসএফের পৌঁছিনের বিষয়ে হাই কমিশনারকে চিঠি পাঠানো হয়েছে। চোখে মুখে ভয় আর আতঙ্কের ছাপ। রাতের আধারে অস্ত্রের মুখে এদের সবাইকে সীমান্তের এপারে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রাত 1টা থেকে ভোর 5টা পর্যন্ত সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের মোকামপুঞ্জি, মিনাটিলা সহ বিভিন্ন পয়েন্ট দিয়ে একে একে 70 জনকে পুশিন করে বিএসএফ। এরপর তাদের আটক করে বিজিবি।
হাতে তো আমাদেরকে নিয়ে আসলো, নিয়ে অন্ধকারে কিছু তো দেখা যাচ্ছে না, বলতেছে এই রাস্তা দিয়ে তোমরা চলে যাও এখান থেকে, আর মানে উল্টো আসার চেষ্টা করো না, ওখান থেকে যদি তোমাদেরকে কেউ ধাওয়াও দেয় উল্টো আসার চেষ্টা করো না, না এখানে আসলে ডাইরেক্ট শুট করে দেবো তোমাদেরকে। শিলিগুড়ি থাকিয়া এদিক এদিক পাঠিয়ে দিয়েছে 10-এর মধ্যে বিএসএফের দ্বারা। বিএসএফ কাল রাত পার করে দিছে। তখন বাজে 3টে মোটামুটি রাতের 3টার সময় আমাদেরকে বলল যে এখন তোমরা এইদিকে চলে যাও বাংলাদেশ। বিজিবি জানায় আটককৃতদের মধ্যে 43 জন কুড়িগ্রাম ও বাকি 27 জন লালমনিরহাটের বাসিন্দা। পরে আদালতের মাধ্যমে তাদের সেফ হোমে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে আমরা তাদের অভিভাবকত্ব নিশ্চিত করতে পারি নাই, পাশাপাশি হচ্ছে স্থানীয়ভাবে যাচাই বাছাই চলতেছে। এদেরকে প্রাথমিকভাবে আমরা সেফ হোমে প্রেরণ করেছি। লালমনিরহাটের ঝালঙ্গি সীমান্ত দিয়েও 7 জনকে এপারে ঠেলে দিয়েছে বিএসএফ। পরে তাদের হেফাজতে নেয় বিজিবি। এই ঘটনায় পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানিয়েছে বিজিবি। এর আগে হাতিবান্ধা সীমান্ত দিয়ে 5 জনকে পুশিনের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়দের বাধায় তা পণ্ড হয়। 5 জন এদিকে বলে ঢুকছিল, তারপর ঢুকের পর আমাদের এদিকের বিডিআর নিয়ে এসে এদিকে ঢুকিয়ে দিছে। রাত্রে বিএসএফ ওদের পার করে দিছে। এখন বাংলাদেশ ঢুকতেছে, বাংলাদেশের জনগণ বিজেপি সহ আমরা ধরে নিয়ে এসে আবার ওদেরকে ইন্ডিয়ায় রাখছি। ভারত যেভাবে পুশিন করছে তাকে অমানবিক বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গাজীপুরে হাইওয়ে থানা ও ব্যারাক পরিদর্শন শেষে তিনি জানান এই বিষয়ে হাইকমিশনারকে চিঠি পাঠানো হয়েছে। আমরা এই ব্যাপারে ফরেন মিনিস্ট্রিতে লিখছি, ফরেন মিনিস্ট্রি ফরেন অ্যাডভাইজারও আপনাদের বলছে, তারাও কিন্তু তাদের চিঠি দিচ্ছে যে আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হলো প্রপার চ্যানেলে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দিছে তার মারার জন্য। জাকিরের লাশ উত্তোলনের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্বজনরা। এই হত্যাকাণ্ডে জড়িতদের কঠিন শাস্তি দাবি করেন তারা। প্রশাসন আমাদের টাকা খেয়া শুকুরে ছাইরা দিছে, শুকুরে মিছা কথা কইছে, শুকুরে ছাইরা দিছে। হ্যাঁ, আমার মামার ওই দিনকে আমার মামার লাশ পাই না, আজকে পাইছি। পুলিশ জানায় জাকির নিখোঁজের পর প্রথমে থানায় জিডি ও পরে অপহরণ মামলা দায়ের করে জাকিরের পরিবার। মামলায় বুধবার রাতে গোপালগঞ্জ থেকে আজহারকে গ্রেফতারের পর তার বাসায় অভিযান চালানো হয়। সেখানে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র, রক্তমাখার রড সহ বেশ কিছু আলামত পাওয়া যায়। আজহারের স্বীকারোক্তি মতেই লাশের সন্ধান পায় পুলিশ। জাকিরের সাথে কুরবানি দেওয়ার জন্য 2.5 লাখ টাকা ছিল। আমরা প্রাথমিকভাবে ধারণা করতেছি যে ওই টাকাকে লুট করার জন্যই তাকে হত্যা করা হয়েছে এবং তার হাত পা বিচ্ছিন্ন করে তাকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধে এই হত্যাকাণ্ড কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান কর্মকর্তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। সন্ধ্যার বাংলাদেশের সময় হলো আরো একটা বিরতির। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে থাকুন। অভিনেতা সমু চৌধুরীকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার একটি মাজারের পাশ থেকে বিধ্বস্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই অভিনেতার একটি ছবি দেখে উপজেলার পাগলা থানা পুলিশ গিয়ে মুখী শাহ মিসকিন মাজারের পাশ থেকে তাকে উদ্ধার করে। পুলিশ জানায়, স্থানীয় মামুন নামে এক যুবক প্রথমে সমু চৌধুরীর ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। তারপরে বিষয়টি মানুষের নজরে আসে। ছবিতে অভিনেতা সমু চৌধুরীকে মাজারের পাশে একটি গাব গাছের নিচে পাটিতে গামছা পরা অবস্থায় শুয়ে থাকতে দেখা গেছে। সমু চৌধুরীর পাশে একটি পানির বোতল এবং মাথার কাছে একটি কাপড়ের পুতুল ছিল। ছোট পর্দার অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানিয়েছেন, সংগঠনের একটি টিম সেখানে যাচ্ছে। সমু চৌধুরীর শারীরিক ও মানসিক অবস্থা ভালো নয়। অভিনয় শিল্পী সংঘ দ্রুত তাকে ঢাকায় এনে চিকিৎসার ব্যবস্থা করবে। একজনের পোস্টটা দেখার পর আমরা দ্রুত এখানে লোক পাঠাই লোক কনফার্ম করে যে উনি সমু চৌধুরী। তারপর আমরা
পার্শ্ববর্তী থানার সাহায্য নিই। পরে ওখান থেকে একজন এসআই যান। সমুদা তারপরে বলেন যে উনি ওনার ইচ্ছা এখানে আসছেন, উনি এখান থেকে যাবেন না। ওনার মা এবং ওনার কাজিনের সাথে কথা বলা হয়েছে, তো ওনারাও সমুদার সাথে কথা বলেছেন, কিন্তু সমুদা ওনাদের কথা শুনতে চাচ্ছেন না, আবার এখান থেকে উনি যেতেও চাচ্ছেন না। সবকিছু মিলে একটু অস্বাভাবিকত্ব লক্ষ্য করা যাচ্ছে। প্রথম রাতের কারফিউ আর গণ আটকের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। এ পর্যন্ত প্রায় 400 জনকে আটক করা হয়েছে। অবৈধ অভিবাসনের অভিযোগই বেশি। সহিংসতা ও নিরাপত্তা বাহিনীর কাজে বাধা দেয় 1.5 শতাধিক আটক হয়েছে। এছাড়া কারফিউ ভঙ্গের অভিযোগেও পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে 17 জনকে। এর মধ্যে ন্যাশনাল গার্ড সেনাদের সহায়তায় চলছে অভিবাসন ও শুল্ক বিষয়ক সংস্থা আইসের অভিযান। এই অভিযানকে ঘিরে গত শনিবার বিক্ষোভ সহিংসতা শুরু হয় ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে। ছড়ায় অন্যান্য শহরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় ন্যাশনাল গার্ডের 4000 সেনা এবং 700 মেরিন সেনা। শুরু হয় ব্যাপক ধরপাকড়। মঙ্গলবার থেকে কার্যকর হয় রাত্রিকালীন কারফিউ। প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল বলিভিয়া। সহিংসতায় মৃত্যু হয়েছে কমপক্ষে 3 জনের। বুধবার বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। সহিংসতায় প্রাণ হারায় 2 পুলিশ কর্মকর্তা এবং একজন ফায়ার সার্ভিস কর্মী। দেশের অর্থনীতির বেহাল দশার জন্য তারা বর্তমান প্রেসিডেন্টকে দায়ী করছে। পদত্যাগের দাবি তুলেছেন সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকরা। মূলত ইভো মোরালেসকে নির্বাচনে অযোগ্য ঘোষণার পরই দেশটিতে শুরু হয় নজিরবিহীন বিক্ষোভ। পরবর্তী ভোটে তার অংশগ্রহণের সুযোগের দাবিতে রাজপথে নামে হাজার হাজার কর্মী সমর্থক। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।